দিনে দিনে ঘনীভূত হচ্ছে সংকট, তেলের লাইনে ফুরিয়ে যাচ্ছে সময়, নষ্ট কর্মঘণ্টা, প্রভাব পড়ছে জীবনযাপনে। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি বহনকারী আরও 4টি জাহাজ। এলএনজি, এলপিজি ও গ্যাস ওয়েল রয়েছে জাহাজগুলোতে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকে 2000 কোটি টাকার বেশি আমানত, বিপাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সীমিত পরিসরে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 3রা মে থেকে দেয়া হবে সারা দেশে, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। অধ্যাদেশ ইস্যুতে সংসদ ছাপিয়ে উত্তাপ গড়িয়েছে রাজপথে। রাজনৈতিক সমঝোতাই হতে পারে উত্তরণের পথ, বলছেন বিশ্লেষকরা। এবং এবার পুরো ইরান গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। তেহরানের ক্ষেপণাস্ত্রে ধসে পড়ল ইসরায়েলের ভবন। জ্বালানি তেলের জন্য হাহাকার বাড়ছে। রাজধানীর অধিকাংশ পাম্পে তেলের জন্য দীর্ঘ হচ্ছে লাইন। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। অনেক পাম্প সরবরাহ ঘাটতির দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। এদিকে যেসব পাম্পে তেল দেয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে লাইন ধরে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা, যা প্রভাব ফেলছে নগরীর ব্যস্ত জীবনে। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো বাড়ছে। কর্মক্ষেত্রে প্রভাব পড়ছে, কারণ আমরা সকাল 7টার সময় আসছি, এখানে আসি এখনো সিরিয়াল পাই নাই, এখনো মোটামুটি 1-8 ঘন্টা লাগতে পারে। ঘুম নষ্ট করে সকাল থেকে 6টা বাজে আসছি যাতে তাড়াতাড়ি পাম্পে থেকে তেল নিতে পারি, কিন্তু সে আগের মতনই সিরিয়াল। তেল পর্যাপ্ত পরিমাণ আছে, মানুষের ভোগান্তিও পর্যাপ্ত পরিমাণ আছে সরকারের কথা অনুযায়ী। এই যে আমি আমার ডিউটি ফালায়া এখানে আইসা দাঁড়ায় আছি, তো আমার ডিউটিতে প্রায় 5-6 ঘন্টার মতন লেট হয়ে যেতেছে। 5 ঘন্টা হয়ে গেছে আমার, কিন্তু তেল এখনো পর্যন্ত পাইনি। কি দিন কি রাত, সড়কের বেশিরভাগ জায়গায় এখন জ্বালানি তেলের অপেক্ষায় থাকা যানবাহনগুলোর দখলে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে। নষ্ট হচ্ছে নগরবাসীর কর্মঘণ্টা। বেশি বিপাকে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষ। আমাদের পেট বাঁচান, কারণ আমরা তো আর পুঁজিবাদী না ভাই, দৈনিক আমাদের আসতে হয়। নিজের 5 বছরের ছেলেকে ডেকে আরে রেখে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এই ব্যক্তি। 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকটা ক্ষোভ নিয়ে জানালেন, এভাবে চলতে থাকলে কঠিন হবে সংসার চালানো। 5 মাসে রেখে গেছে, এখন 5 বছর ডেকে আরে রাখি। এই সারাদিন গাড়ি চালায় যাই, যা ভাত টাত পাক করে ছেলেটারে আনি, আইনা ঘুমাই, আবার সকালবেলা বের হয়ে যাই। এখন এই যে 2 দিন ধরে তেলে নিতে পারি না। ওদিন কি বলবো, ওদিনকে কাঁচা বুট খেয়ে ঘুমাই রয়েছি এই মাদ্রাসার মাসুম বাচ্চা নিয়ে। তেল নাই কোনো জায়গায়। এখন তারেক ভাইয়ের কাছে একটা আকুল আবেদন যে আমাদের বাইকারের জন্য একটা কিছু করেন। রাজধানীর প্রায় সবগুলো পাম্পেরই চিত্র এমনই। চলছে তেল পাওয়ার লড়াই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকে ফিরতে হচ্ছে খালি হাতে। লাইন ছাড়িয়ে যাচ্ছে পাম্পের আশপাশের কয়েক কিলোমিটার। মূল সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তি বাড়ছে নগরবাসীর। আমরা তো আসছি সকাল 7:38-এ, এখন পর্যন্ত সিরিয়াল আছি, পাম্পের কাছাকাছি আসতে পারি না। কত বাজে এখন? এখন তো জাস্ট 5টা বাজে, লাঞ্চ করতে পারি না। সকাল 10টা বাজে মোতালা প্লাজার পিছন থেকে সিরিয়াল দিছি, ওই হাতির ফুল দিয়ে কাটাবন্দি ঘুরে এই পর্যন্ত আসতে আমার 4:02 বেজে গেছে। আর এখান থেকে যাইতে তেলের পাম্পে মিনিমাম আরও 3 ঘন্টা সময় লাগবে। এই তো 5.5 ঘন্টা। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? হালকা পাতলা বিস্কিট খাইছি। তেল সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে রাইড শেয়ার করা চালকরা। দিনের বেশিরভাগ সময় কাটছে তেলের লাইনে। এতে টান পড়ছে জীবিকায়। না, আমি দেখিনি তেল সংকটের আগে। জাতির সামনে এটা উন্মুক্ত করা উচিত যে কি কারণে কোথায় তেলটা সংকট, এটা আমরা পুরা ক্লিয়ার জানতে চাই সরকারের কাছ থেকে। এই ক্রাইসিস কবে যাবে ভাই, আমরা তো বুঝতেছি না। সরকার তো খালি কয় যে তেল আছে, কিন্তু আমরা তো ফিল্ডই পাচ্ছি না। তেল আপনার জীবন দশা এরকম চিত্র দেখেছেন আগে? না, কখনো দেখি নাই। এদিকে মেঘনা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় ডিপুতে পর্যাপ্ত তেল রয়েছে, তবে সংকটের আশঙ্কায় অনেকেই অতিরিক্ত মজুত করছেন, যার প্রভাব পড়ছে সরবরাহে। আমাদের ডিপুগুলোতে যথেষ্ট পরিমাণে তেল আছে, গাড়ির এবং বাইকের ট্যাঙ্কগুলো ফুল করে নিয়ে বাসায় বিভিন্ন জায়গায় রিজার্ভ করে। এই রিজার্ভের প্রবণতা থেকে যদি গ্রাহকরা বের হয়ে না আসতে পারে, তাহলে এই সংকট শেষ হবে না। আগে যতটুকু তেল সেল করতাম এবং বিভিন্ন পাম্পেও হতো, যে পরিমাণ তেল সেল হতো, এখন চাহিদাটা গ্রাহকদের প্রায় ডাবল হয়ে গেছে। সংকট কাটাতে অবৈধভাবে তেল মজুত না করতে অনুরোধ জানান সরবরাহকারীরা। আমি সকাল 8টার দিকে এসেছি, এখন বাজে 5টা 4 বাজে।
দেশের জ্বালানি সংকট যে তীব্র আকারে ধারণ করছে সেটি এ সকল চালকদের কথা শুনলেই বোঝা যায়। সকাল 8টায় সিরিয়াল দিয়েছেন জ্বালানি নিতে, সেটি এখন 5টা গড়িয়েছে। এক ঘন্টা পরে সন্ধ্যা নামবে, এখনও তেলের দেখা তিনি পাননি। এই সংকট থেকে, তীব্র এই সংকট থেকে দেশের মানুষ, দেশের গাড়ির চালকরা মুক্তি চান। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী 4টি জাহাজ। উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে। জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। ভারত থেকে এলপিজি নিয়ে চ্যালেঞ্জার, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে শান গ্যাং, শিয়ান, নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে কুল ভয়েজার এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা গ্যাস জার্নি জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকে 2000 কোটি টাকার বেশি আমানত রেখে বিপাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তেলের সংকটের সময় দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারির প্রভাব পড়েছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিতে। আমানতের এই টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2024 সালের 5 আগস্টের পর প্রকাশ্যে আসে দেশের ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 7টি ব্যাংকের মধ্যে 5টিতেই ঘটে নামে বেনামে ঋণ জালিয়াতির ঘটনা। 5 ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় 2 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এস আলম গ্রুপের বিরুদ্ধে। এস আলম সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে এফডিআর ও এসএনডি মিলে 2070 কোটি টাকার বেশি কিছু জমা রয়েছে বিপিসির। 2023-24 অর্থ বছরে এ জমার পরিমাণ ছিল 1345 কোটি টাকা। বিপিসির আমানত থাকা 6টি ব্যাংকের মধ্যে 4টি অবসায়িত হয়েছে। একটু দুর্বল ব্যাংক, এরকম ব্যাংকে আমাদের টাকার পরিমাণ বা এফডিআর এর পরিমাণ কম। তারপরে আমরা রিপিটেডলি আমাদের চেষ্টা করতে থাকবো যেন টাকাগুলো উদ্ধার হয়ে আসে। নামে বেনামে ঋণ ও লুটপাটে ব্যাংকগুলোতে তারল্য সংকট থাকলেও সে সময় দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সমস্যাগ্রস্ত ব্যাংকে টাকা দেওয়ার এস আলম গ্রুপের ব্যাংকে টাকা রেখে বিপিসির পাশাপাশি চট্টগ্রাম বন্দর সহ অনেক প্রতিষ্ঠান এখন আমানত ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায়। এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো অনেক আগে থেকেই অনেক ব্যাংক প্রবলেমটিক ব্যাংক ছিল। যারা টাকা ওখানে অ্যাকাউন্ট খুলেছে, টাকা দিয়েছে, তারা অবৈধভাবে লাভবান হয়ে ওখানে টাকাটা দিয়েছে। তারা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো দেখে নাই। বিবিসি জানতো যে কোনো সময় এই ব্যাংকগুলি দুর্যোগে পড়তে পারে। বিপিসির পুঁজিতে যে সংকট, সে পুঁজি সংকটের জন্য তাকে কি করতে হবে? তখন সরকারের কাছ থেকে আরও ধার নিতে হবে, অথবা বাড়তি মূল্য জনগণের কাছ থেকে আদায় করতে হবে। আলটিমেটলি ঘুরে ফিরে জনগণকেই বঞ্চিত করা হচ্ছে। আমার মনে হয় এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাবে সরকারি আমানত নিয়ম বহির্ভূতভাবে তাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংকে রাখত এস আলম গ্রুপ। এসব ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হতে না হতেই তো বাংলাদেশের পাম্পে চালকদের ভিড় দেখা যায়। এটি নিত্যদিনের একটি চিত্রই কিন্তু হয়ে দাঁড়িয়েছে। সকাল সকাল আসলে কি চিত্র দেখছেন আপনার মাধ্যমে জানতে চাই। শুধু সকাল সকাল না, সকাল কি রাত 24 ঘন্টায় এখন পাম্পগুলোর সামনে ঠিক দীর্ঘ গাড়ির লাইন। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, রয়েছে মোটর সাইকেলের দীর্ঘ লাইন। সেটা দীর্ঘ দিনের। এই অপেক্ষার যেন শেষই হচ্ছে না। সরকার বারবার বলছে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু এখানে এসে তারা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন। যারা এই তেল গ্রাহক যারা আছেন তারা আসলে আশ্বস্ত হতে পারছেন না। সরকারের যে কথা, যে বক্তব্য, সেটা হচ্ছে যে পর্যাপ্ত থাকার। তবে হ্যাঁ, সরকারের কথা অনুযায়ী তারা কিন্তু বলছেন যে পর্যাপ্ত তেল থাকার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত ভোগান্তিও। সেই ভোগান্তির কথা একটু জানতে চাই আপনার কাছ থেকে। কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন? আমি 9:30 থেকে অপেক্ষা করছি। 9:30 থেকে এখন তো অলমোস্ট 11:10 বেজে গেছে, অনেকক্ষণ। আর সেক্ষেত্রে যদি 500 টাকা বা 300 টাকার তেল কিছু কিছু পাম্পে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি ভোগান্তি মাত্রাটা কি বেড়ে যায় কিনা? আসলে আমার মনে হয় যে 300 টাকা বা 500 টাকার তেল 2 ঘন্টা ওয়েট করে এটা আসলে
মানে আরেকটু বেশি দিলে ভালো হয়, কারণ আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ওয়েট করা লাগে। সো 2.5 ঘন্টা ওয়েট করে যদি 500 টাকার তেল নেই, 500 টাকার তেলে দেখা যাচ্ছে যে আমার ম্যাক্স 4 থেকে 5 দিন চলে, এরপর আমাকে আবার আসতে হচ্ছে। সো হ্যাঁ, আরেকটু বেশি দিলে হয়তো বা আরেকটু পরে আমার আসা লাগবে। সো এইখানে শুনতেছি যে 1000 টাকার হয়তো তেল দিবে, তো এটা যদি কন্টিনিউ করে তাহলে এটা বেটার। শুনছিলেন আসলে যে এই যে কর্মঘণ্টা তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়েই পার করে দিচ্ছেন। বিশেষ করে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা তার অধিক, অনেকে 5 ঘন্টা, অনেকে আমরা দেখেছি সকাল দিকে যারা এসেছেন প্রায় ফজরের নামাজের পরপর তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু তারপর সেই কাঙ্ক্ষিত তেলের দেখা পাননি, সেই অভিযোগটাও কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এখানে তারা বলছেন যে সড়কে যদি এত সময় ব্যয় করতে হয় তাহলে কর্মক্ষেত্রে আসলে তারা কতটা সময় দিতে পারবেন সেই বিষয়টাও কিন্তু ডিসকাস করবেন। এর পাশাপাশি নতুন একটি তথ্য দিতে চাই, যদি একটু দেখানোর চেষ্টা করবো আমি, যে এই তেলের লাইনের ধরার ক্ষেত্রে করে আসলে বিভিন্ন জায়গায় ফুটপাতে এভাবেই রমরমা ব্যবসা খুলে বসেছেন দোকানিরা, ছোট ছোট দোকানিরা। তারা কিন্তু দিনরাত 24 ঘন্টায় এভাবেই দোকান খুলে বসেছেন, যাতে করে এই দীর্ঘ সময় যারা ভোক্তা রয়েছেন, যারা এখানে বসে আছেন অপেক্ষা করছেন, তাদের আসলে পানির প্রয়োজন, বিভিন্ন খাবারের প্রয়োজন, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের একটি পরিস্থিতি বা এই ধরনের একটি দোকান বসানো হয়েছে বা বসিয়েছেন দোকানিরা। তো সব কিছু মিলেই বলা যায় আসলে এই তীব্রকর যে ভোগান্তি, এই ভোগান্তিটা আসলে কবে নাগাদ শেষ হবে সেই দাবিটাই রাখছেন সরকারের কাছ থেকে, যত দ্রুত সম্ভব যাতে করে এই জোরালো ভূমিকা রাখবে বলেও কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এই ছিল এখান থেকে সবশেষ করেই। আরিফ, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এ বিষয়ে আরও জানবো, সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আনোয়ার, বৈঠকের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? প্রথমে যে বিষয়টি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে যে আজকে বেশ কিছু কার্যক্রম আছে, বৈঠক আছে, তার মধ্যে অন্যতম যেটি আমি আপনাকে একটু বলে দিতে চাই সেটি হচ্ছে যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সঙ্গে তার একটি বৈঠক শেষ হয়েছে। এক ধরনের বলতে পারি আমরা যেটি বলি যে কলন, সেটি শেষ হয়েছে এবং সেটি শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি গণমাধ্যমে কথা বলেছেন। সেই জায়গা থেকে একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, সেটি হচ্ছে যেহেতু আসলে ভারতের সঙ্গে বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাগুলো নিয়ে একটা আলোচনার জায়গা আছে, যদিও সেই জায়গাটি আসলে বলা হচ্ছিল গণমাধ্যম বা সাংবাদিকরা আমরা জানতে চেয়েছিলাম যে এই যে একটি প্রধানমন্ত্রীর সঙ্গে যে এই যে সৌজন্য সাক্ষাৎটি হলো, তাতে করে যে বিষয়টি আসলে ভোটারদের সামনে এসেছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মানে যে এই যে মানে পিপুল টু পিপুল যে সম্পর্কের যে বিষয়টি রয়েছে এটি আরও কীভাবে গতিবেগ আনা যায় এবং সেই বিষয়টি একটু আলোচনায় জায়গা পেয়েছে। একই সঙ্গে অর্থাৎ এই যে যাতায়াতটা যাতে আরও মানে স্মুথলি সব কিছু হয়, এই বিষয়গুলোই কিন্তু ঘুরে ফিরে এসেছে এবং যেটি বলা যায় যে একটু বলার চেষ্টা আমরা দেখলাম যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি বলছিলেন যে অর্থাৎ একটি নতুন সম্পর্কের যে জায়গাটি আরও মানে গতি পাবে ভারতের সঙ্গে, সেই বিষয়টি একটি এই সৌজন্য সাক্ষাতে খুব ছোট আকারে একটি আলোচনা হয়েছে। আরেকটি প্রসঙ্গ এখানে ছিল, সেটি হচ্ছে যে আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারা কিন্তু দিল্লি যাচ্ছে। সেটি হচ্ছে একটি ওশেন সামিট আছে, সেই সামিটে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল নয়াদিল্লিতে যাচ্ছেন। সেই প্রসঙ্গটিও আজকে এসেছে এবং সেটি মূলত শুধু সামিটে অংশগ্রহণ করাই মূলত এখানে দ্বিপাক্ষিক যে বিষয়টি মানে সেই রকম কোনো এই ধরনের সফর এটি না, মূলত সামিটে অংশগ্রহণ করায়। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের জায়গাগুলো আরও বলিষ্ঠ হবে এবং সেই প্রত্যাশাটাই কিন্তু আজকে আমরা দেখেছি যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি ব্যক্ত করেছেন আজকের এই কলনে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। সারা দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করেছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 54 জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে গত 21 দিনে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 113 জনে। নতুন 974 জন সহ সন্দেহভাজন রোগীর সংখ্যা 7610 জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, এরপরই চট্টগ্রাম ও রাজশাহী। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে রবিবার থেকে সীমিত আকারে শুরু হয়েছে হামের বিশেষ টিকা কার্যক্রম। 3রা মে থেকে শুরু হবে সারা দেশে। দেশ জুড়ে বাড়ছে হামের প্রকোপ। এদিকে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ 18টি জেলার 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেয়া হচ্ছে হামের বিশেষ টিকা।
লালমনিরহাটে 5 হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে 12 জন শিশু ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে জেলায় হামের বিশেষ টিকা। হামের হটস্পট মাদারীপুর সদরে দ্বিতীয় দিনের মতো দেয়া হচ্ছে হামের বিশেষ টিকা। সকাল 9টা থেকে শুরু হওয়া টিকার কর্মসূচি চলে বিকাল 4টা পর্যন্ত। বর্তমানে মাদারীপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা কমপ্লেক্সে 24 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে চলমান রয়েছে হামের বিশেষ টিকা কার্যক্রম। ভর্তি করানো হয় হাসপাতালে, পরে গোটা হয়, এই কারণে আইসোলেটেড করে রাখছে ডাক্তার। হামের লক্ষণ তা তো আমরা জানি না, এখন রক্ত নিয়ে পরীক্ষা করে বললো যে হামের লাইনে গেছে। সকল টিকাদান কেন্দ্রে সকল জায়গায় মেসেজ দেওয়া হচ্ছে, এটা নিয়ে কোনো আতঙ্ক হবেন না আপনারা। যদি কারো এরকম সমস্যা মনে হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা টিকাদান কেন্দ্রে আসলে আমরা টিকা দিচ্ছি। হামের বিশেষ টিকাদান কার্যক্রম চলছে চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, ভোলাহাট উপজেলায় উচ্চ ঝুঁকিতে থাকা এসব এলাকার শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, টিকাদান কার্যক্রম নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে হামের আক্রান্ত বেড়ে যাচ্ছে দিন দিন, সেটা কিন্তু আমরা গত কয়েক দিন ধরেই আমরা দেখেছি হাসপাতালগুলোতে, এবং সদর হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু 64 জন কিন্তু হসপিটালে ভর্তি আছেন, এবং এই 64 জনের বিপরীতে কিন্তু এই হসপিটাল থেকে কিন্তু 424 জন কিন্তু চিকিৎসা নিয়েছেন। আপনাকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের টিকা কেন্দ্রে। আমরা এই টিকা কেন্দ্রে কিন্তু প্রতিদিনই, গতকালকে থেকে প্রতিদিনই কিন্তু টিকা নিচ্ছেন। এই বিষয়গুলো আমরা এখানকার যারা টিকা নিতে আসেন তাদেরকে জানার চেষ্টা করি তাদেরকে মাধ্যমে, এবং এখানে যারা চিকিৎসা টিকা দিচ্ছেন তাদেরকেও তাদের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করেছি যে এখানে হচ্ছে যে টিকা দিচ্ছে। আমরা একটু সদর হাসপাতালের যিনি আরমো আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে তিনি কিভাবে হচ্ছে যে টিকা কার্যক্রম চালাচ্ছেন সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। একটু আপনি বলবেন যে আপনি তো টিকা কেন্দ্রে আছেন, সেক্ষেত্রে এখন পর্যন্ত কি ধরনের টিকা কার্যক্রম চলছে বলে মনে হয়? জি, আপনারা জানেন যে সরকার সারা দেশে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত যে টিকা সারা দেশে টিকা ক্যাম্পে শুরু করেছে। গতকালকে আমরা এখানে শুরু করেছি। এখানে আনুষ্ঠানিকভাবে আমাদের ডিসি মহোদয় এবং সিভিল সার্জন এবং অন্য কর্মকর্তা সহ আমরা এটা উদ্বোধন করেছি। গতকালকে সারাটা কিছু কম থাকলেও আজকে সকাল থেকে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ভিড় আছে। গতকাল 219 জন আমাদের এখান থেকে টিকা নিয়েছে, আজকে অলরেডি 125 জন পার হয়ে গেছে, এবং আমরা ধারণা করছি কি যে যত দিন যাবে মানুষ আরও উদ্বুদ্ধ হবে এবং হচ্ছে এই হাম আতঙ্ক ছড়াচ্ছে রংপুর বিভাগেও। শুধুমাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2 সপ্তাহে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 3 ডজনের বেশি শিশু, আর চলতি বছর বিভাগ জুড়ে সংখ্যা ছুঁয়েছে শতকের ঘর। তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় বাড়লেও এখানে নেই নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা। ফলে অনুমানের ভিত্তিতে চিকিৎসা চলায় উদ্বেগ বেড়েছে জনমনে। জ্বর, লালচে ফুসকুড়ি, কাশি আর শ্বাসকষ্ট, এই উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 10 দিনে ভর্তি হয়েছে 37 শিশু। অথচ উত্তরে প্রায় 2 কোটি মানুষের চিকিৎসার প্রধান কেন্দ্রটিতে নেই হাম শনাক্তের ল্যাব। উপসর্গ দেখে অনুমানের ভিত্তিতে চলছে চিকিৎসা। তো 7 দিন থেকে জ্বর, বাচ্চা কিছু খায় না, কিন্তু এখন জানি না হাম না অন্য কিছু, এখনো ট্রিটমেন্ট করা হয়নি। চিকিৎসা চলতেছে, মনের মধ্যে কত আতঙ্ক, কি হয় না হয় চিন্তায় আছি। যে চিকিৎসাটা আমরা দিচ্ছি মোটামুটি আমাদের কোনো ঘাটতি থাকতেছে না। শুধু হাম নয়, বেড়েছে ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশু ভর্তির হারও। প্রতিদিন গড়ে 300-রও বেশি শিশু জ্বর, সর্দি, নিউমোনিয়া বা শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালটিতে। তবে পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্বজনদের মাঝে উদ্বেগ, আছে চাপা ক্ষোভও। নাতনিকে নিয়ে আসি, পাশের লোকে তো হামের রোগী, জানি যে কোন রোগী কোন জিনিস কোন সরে যায়। পরীক্ষা নিরীক্ষা যেটা হচ্ছে ঢাকায় করানো হয়, রংপুরে যেটা হচ্ছে নাই, আমার মনে হয় যেটা রংপুরেও হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা থাকা দরকার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। আতঙ্ক নয়, সচেতনতা ও সময়মতো টিকায় জোর তাদের। হামের রোগীদের চিকিৎসার জন্য আমরা আলাদা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি এবং সেখানে তারা চিকিৎসা নিচ্ছে, এবং যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে, ভবিষ্যতে আরও রোগীর সংকলনের জন্য আমরা দ্বিতীয় একটা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করে রেখেছি, এবং হামের রোগীদের নমুনা পরীক্ষার জন্য আমরা ঢাকায় প্রেরণ করেছি, এবং আমরা শীঘ্রই হয়তো সেই নমুনা রিপোর্ট পাবো। জনগণ যাতে আতঙ্কিত না হয় সেই জন্য আমাদের প্রতিটি হাসপাতালে আমাদের নিয়মিত স্বাস্থ্য বার্তায় হামের লক্ষণযুক্ত রোগীদেরকে দ্রুত হাসপাতালে আসা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আমরা বলেছি।
চলতি বছর রংপুর বিভাগে ৮৬ জনের হাম শনাক্ত হলেও মৃত্যুর ঘটনা নেই। তবে হাম প্রতিরোধে দেশের ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হলেও তালিকায় রাখা হয়নি রংপুরকে। ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কিছু অধ্যাদেশ বাতিলের সুপারিশ ও সংসদে উত্থাপন না করার প্রেক্ষাপটে উত্তাপ সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই ইস্যুতে অনেকটা মুখোমুখি অবস্থানের সরকার ও বিরোধী দল। সংসদ ছাপিয়ে উত্তাপ গড়িয়েছে রাজপথে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমঝোতাই হতে পারে এই সংকট থেকে উত্তরণের পথ। নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সংসদের ভেতরে তর্ক বিতর্ক আর বাইরে রাজপথে কর্মসূচি। অধ্যাদেশ ইস্যুতে দুই ধারার রাজনীতি এখন মুখোমুখি। নির্বাচন পরবর্তী এই সংকট নতুন করে উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়নের মূল জায়গা সংসদ হলেও আস্থাহীনতা তৈরি হলে রাজপথকেই বেছে নেয় বিরোধী দলগুলো। বিএনপি হচ্ছে অনেক জায়গায় আস্থার মধ্যে নিতে পারছে না বিরোধী দলকে। একই সাথে বিরোধী দলের পারফরমেন্সেও আমি খুব একটা আশা জায়গা নিয়ে কিছু দেখতে পাচ্ছি না। কারণ আপনি যদি দেখেন সংসদে আলাপ আলোচনার যে জায়গাগুলো হয়েছে, বিরোধী দলের যারা বক্তব্য রেখেছেন তাদের বেশিরভাগই তাদের অবস্থানটা কি, কোথায়, কেন তারা ইসে করছেন, সেই ধরনের কোনো ধরনের বক্তব্যই আমরা বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে পাচ্ছি না। সরকার এবং বিরোধী দল তাদেরকে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে প্রত্যেকটি বিষয়ের যে নিশ্চয়ই একটি সমাধান আছে, ওই সমাধানের জায়গাটিতে পৌঁছতে হবে। সরকার তার মতো করে পদক্ষেপ নেবে, বিরোধী দল তার মতো করে রাস্তায় তারা থাকবে, ফলে রাজনীতি একেবারেই অন্য ডিরেকশনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সমস্যা সমাধানে সংসদ কার্যকর ভূমিকা রাখতে না পারলে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আশঙ্কা, রাজপথের কর্মসূচিতে সুযোগ নিতে পারে তৃতীয় শক্তি। সংসদকে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে পারবো, পাশাপাশি রাজনৈতিক টেবিলেও আলোচনা করা যেতে পারে। এই দুই জায়গায় যদি আমরা আপাতত সীমাবদ্ধ থাকি, তাহলে তৃতীয় কোনো পক্ষ এখানে সুযোগ নেওয়ার সুযোগ থাকবে না, অথবা কোনো ধরুন যারা নৈরাজ্য তৈরি করতে চায় তারাও এই সুযোগ নিতে পারবে না আর কি। কার্স অফ দ্য 2/3 মেজরিটি, 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ আমরা দেখতে পাচ্ছি। সংসদে বসে সমস্যার সমাধান না করে রাজপথে এটা নিয়ে যাওয়া, রাজপথের এটার রাজপথে এটা সমাধানের প্রচেষ্টা, এটা দুঃখজনক, এটা কল্যাণকর হবে না আমাদের। অধ্যাদেশ ইস্যুতে সরকার ও বিরোধী দলকে আলোচনার টেবিলকে বেছে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এদের তো নোট অফ ডিসেন্ট আছে, তো এদের নোট অফ ডিসেন্ট কোথায়? ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে চলছে 19 দিনব্যাপী স্বাধীনতা বইমেলা। ব্যাপক লোক সমাগম হলেও বই কিনতে আসা ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। সময় মতো বইমেলা না হওয়ায় বেচাকেনা কম হচ্ছে বলছেন প্রকাশকরা। স্বাধীনতা বইমেলার 6 দিন পেরিয়েছে। দিন যত গড়াচ্ছে দর্শনার্থীদের পদচারণা বাড়ছে। প্রতিটি স্টলে সাজানো উপন্যাস, কবিতা, প্রবন্ধ সহ নানা বিষয়ের বই। এই মেলা কেবল বই কেনা বেচার জায়গায় নয়, বরং বাঙালির মেধা, মননশীলতা ও সংস্কৃতির এক মিলন মেলা। মনে করছিলাম আরও একটু জমজমাট হবে, তারপর বইয়ের সংগ্রহ আর একটু সমৃদ্ধ হবে, ওই হিসেবে আমরা পাচ্ছি না। এখনো বই যদিও কিনা হয় নাই, কিনবো, ভালো লাগতেছে। বইয়ের মাধ্যমে আমাদের জ্ঞানের প্রসার বিকাশ ঘটে এবং বই মেলার মাধ্যমে লেখক আর পাঠকদের সুন্দর একটা দৃঢ় একটা বন্ধন তৈরি হয়। তবে মেলায় জমেনি বিক্রি। এখনও বই নাড়াচাড়া করেই সময় পার করছেন অনেক পাঠক। জমজমাট পরিবেশেও বেচাকেনা ঠিকমতো না হওয়ার জন্য মেলা পিছিয়ে দেওয়াকে বড় কারণ মনে করেন লেখক ও প্রকাশকরা। ফেব্রুয়ারি মাস হচ্ছে বইমেলার জন্য অলিখিত একটা চুক্তি বলা যায় আর কি, তো ওইটা ভালো হবেই, মাস্ট বি। ফেব্রুয়ারির মতো অন্য মাসে এই বইমেলাটা হবে না। 21শে বইমেলা আদলে 21শে ফেব্রুয়ারিতে কিংবা ফেব্রুয়ারি মাসে হতো। এখন কিন্তু এই বইমেলাটা যেহেতু পরে হচ্ছে, স্বাধীনতা বইমেলা নাম দেওয়া হয়েছে। নামও কিন্তু একটা ফ্যাক্ট। এটা যদি 21শে বইমেলা হতো তাহলে কিন্তু সেল অনেকটাই বাড়তো বলে আমার ধারণা। স্বাধীনতা বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের 112টি প্রকাশনীর 129টি স্টলে বই বিক্রি হচ্ছে। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলে এই আয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আনা কিছু অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির সংবাদ সম্মেলনে কথা বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। প্রয়োজনীয়তা কেন এখনো উপলব্ধি করতে পারছেন না সেটা বোধগম্য নয়। এসব বিষয়কে সামনে রেখে আলোচিত অধ্যাদেশসমূহকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হলে তা আরও শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি করছে আমাদের মধ্যে, এবং এটি ইতিমধ্যে বিভিন্নভাবে আলোচিত হয়েছে গণমাধ্যম সহ আপনাদের লেখনীর মাধ্যমে।
বিভিন্নভাবে প্রচারিত হয়েছে। প্রশাসনিক যে উদ্দেশ্যে এই বিষয়টাকে এভাবে এই অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, বিশেষ করে মানবাধিকার কমিশন অধ্যাদেশটি এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ, তার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক স্বাধীনতা যে কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সেটি প্রশাসনিক স্বাধীনতা খর্ব করা। যে যুক্তি দেওয়া হচ্ছে যে কমিশনকে লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের অধীনে রাখার প্রস্তাব করা হচ্ছে, অর্থাৎ বাস্তবে জাতীয় মানবাধিকার কমিশন যেটি স্বাধীন কমিশন হওয়ার কথা, যেটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সম্পূর্ণভাবে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণের বাইরে থাকার কথা, সেটিকে যে সুযোগটি সৃষ্টি হচ্ছিল সেটার থেকে সরকার সরে এসছে এবং সেটাকে সরকারের নিয়ন্ত্রণাধীন আনার চেষ্টা করছে। দ্বিতীয় যে বিষয়টি যে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি করার হচ্ছে তার মূল উদ্দেশ্য। নিরাপত্তা বাহিনী আপনারা হয়তো জানেন যে জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী আইন প্রকারী সংস্থা সহ নিরাপত্তা বাহিনী সহ যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকবে তাদের সকলের ক্ষেত্রেই এই কমিশন আওতাভুক্ত হবে। এই ধরনের এখতিয়ার দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে যুক্তিটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের আগে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান যুক্ত করতে হবে। এটা একটা অস্বাভাবিক একটা দাবি এবং অযৌক্তিক দাবি। সকল নাগরিকের সমান অধিকার, কাউকে আলাদা করে বৈষম্যমূলকভাবে দেখার কোনো সুযোগ নেই। বিশেষ করে যে অপরাধের ক্ষেত্রে বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সকল নাগরিক, যে সেনাবাহিনী হোক বা শৃঙ্খলা বাহিনী হোক, আইন প্রকারী সংস্থা হোক, সকলকে সমান মানদণ্ডে দেখতে হবে। তাদের জন্য কেন সরকারের অনুমতি লাগবে, অর্থাৎ তাদের নিজেদের অনুমতি লাগবে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের পূর্ব অনুমোদন লাগবে। এবার পুরো ইরান গুঁড়িয়ে দেওয়া হবে। চুক্তিতে রাজি হতে ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ধসে পড়েছে একটি ভবন। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়ছে দুনিয়াব্যাপী, তারপরও হুমকি পাল্টা হুমকি, আক্রমণ প্রতি আক্রমণ থামছে না। যুদ্ধবন্ধ ও হরমুজ প্রণালী খুলে দিতে চুক্তি করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় বেঁধে দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো ইরান গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। আর ট্রুথ সোশ্যালে পোস্টে লেখেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে। জবাবে ইরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। ইরানের বিপ্লবী গার্ড IRGC সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সর্বশক্তি দিয়ে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কেবল 37 দিনই নয়, 5 দশক ধরেই দেখেছি ইরানিরা অত্যন্ত দেশপ্রেমী এবং শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। এদিকে কথার যুদ্ধের মধ্যেই চলছে আকাশপথে হামলা পাল্টা হামলা। ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ধসে পড়েছে। পাশাপাশি বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কোম্পানিগুলোর পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাসের স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে লেবাননের বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2026 উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় ও সংগঠকরা অংশ নেন। ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়া বান্ধব দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুধু
ফুটবল কিংবা ক্রিকেট বা হকি না, আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি। সকালে এনএসসিতে এই রিপোর্ট জমা দেওয়া হয়। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ডাকা হলেও তদন্ত কমিটির মুখোমুখি হননি তিনি। গত 11 মার্চ অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কিনা তা খতিয়ে দেখাই ছিল মূল লক্ষ্য। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, তারা নিরপেক্ষ অবস্থান থেকে প্রতিবেদন তৈরি করেছেন। নির্বাচনে তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে ক্লাব সংগঠকদের একটি বড় অংশ ঘরোয়া ক্রিকেট বয়কট করে আসছিল। নতুন সরকার গঠনের পর এনএসসির কাছে আনুষ্ঠানিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই তদন্ত শুরু হয়। তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম আজকে। আমরা তদন্ত জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্যই, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।